ভারত যখন আমাদের দেশের রাজনৈতিক দলগুলোকে লাড্ডু খাওয়ায় তখন তাদের মুখ থেকে যে ধরনের কথাবার্তা বের হয়, এখনো আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর ভিতর থেকে, তাদের কাছ থেকে কেন যেন মনে হচ্ছে এই ধরনের কথা প্রকাশ পাচ্ছে। যেমন আপনাদেরকে আমি দর্শকবৃন্দ একটা কথা আপনাদেরকে আমি বলি, গত 17 বছর, প্রায় 16 বছর 5 মাসের মতো মঈনুদ্দিন ফখরুদ্দিন সহ হাসিনা সরকার ভারতের শক্তি নিয়ে, ভারতের সাপোর্ট নিয়ে বাংলাদেশকে শাসনের নামে শোষণ করেছে। এর মধ্যে যে বাংলাদেশের রাজনৈতিক আন্দোলন হয় নাই তা কিন্তু না। বাংলাদেশের রাজনৈতিক আন্দোলন অনেক হয়েছে। বিএনপি বিভাগীয় সমাবেশ করেছে, বিএনপি রাজধানীতে সমাবেশ করেছে, বিএনপি লোকজনরা দিনে বিএনপি, রাতে আওয়ামী লীগ হয়েছে। অন্যান্য দলের লোকজনরা আওয়ামী লীগকে সহায়তা করে নিজেদের অর্জিত কালো সম্পদকে রক্ষা করেছে। এমনকি পরিস্থিতিটা এমনই হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, 3 বারের প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রীকে অন্যায়ভাবে যখন কারাদণ্ড দেয়া হলো, তখনও বিএনপি পারে নাই একটা তীব্রতর আন্দোলন করে একটা হরতাল দিতে এবং তার মুক্তির আন্দোলন করতে। সরকার হটানো তো দূরে থাকে, তারা কাপুরুষের মতো বারবার বলেছে ঈদের পরে আন্দোলন দেবে, আবার বলেছে এই তো আন্দোলন শুরু হচ্ছে, আবার বলেছে আন্দোলন তীব্রতর করবে, আবার বলেছে আমাদের দেশের লোকজন মাফ করবে না। মানে এক পর্যায়ে রাজনৈতিক দলগুলো এবং তাদের নেতা নেত্রীরা একরকম হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছে। 2024-এর 7 জানুয়ারির নির্বাচনের পরে রাস্তাঘাটে আন্দোলন তো দূরে থাক, বিএনপির লোকজনরা মনে হচ্ছে তারা ঘরে ফিরে গেছে, অপেক্ষা করছে কবে 4 বছর শেষ হবে। এখন সবাই বলছে অন্তর্বর্তীকালীন সরকার আসবে, অন্তর্বর্তীকালীন সরকার এসে 16 বছরের যে গার্বেজ বা আবর্জনা তৈরি করেছে আমাদের দেশের উপরে। কি আবর্জনা তৈরি করেছে? অর্থনীতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে গেছে, প্রত্যেকটা রাষ্ট্রীয় ইনফ্রাস্ট্রাকচারকে এত অকার্যকর করে গেছে, যেখানে কোনো স্টাফ তো দূরে থাক, অফিসিয়াল তো দূরে থাক, ওখানে কোনো স্ট্রাকচারেরই সঠিকভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে না। আমি আপনাদেরকে একটা কথার উদাহরণ দিয়ে বলতে পারি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে চেইন অফ কমান্ড এমন ভাবেই ভেঙে পড়েছে, যাদের ভিতরে ভারতীয়দেরকে ঢুকানো হয়েছে, ভারতীয় নাগরিকদেরকে ঢুকানো হয়েছে, তাদেরকে পুলিশ কমিশনার বানানো হয়েছে, আইজি বানানো হয়েছে, ডিআইজি বানানো হয়েছে, এডিশনাল আইজি বানানো হয়েছে। এখন তারা পুলিশের ইউনিফর্ম পরে, র্যাবের ইউনিফর্ম পরে, বিজিবির ইউনিফর্ম পরে তারা ভারতীয় কল্যাণ তারা রক্ষা করেছে। তারা দিনের বেলায় বিএনপির স্লোগান দিয়েছে শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, কিন্তু রাতে তারা জয় বাংলা স্লোগান দিয়ে পার্টি করেছে। তারা গুলশানে গিয়েছে, ধানমন্ডি 32 নম্বরে গিয়েছে, ধানমন্ডিতে গিয়ে আড্ডা মেরেছে, বিভিন্ন জায়গায় কাজ কারবার করেছে। ইভেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ মুজিবের গুণগান শুরু করেছে, আওয়ামী লীগের গুণগান শুরু করেছে, সেখানে বিভিন্ন জায়গায় ওবায়দুল কাদেরের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য বিভিন্ন ভাবে কথাবার্তা বলেছে। আওয়ামী লীগের সাপোর্ট নিয়ে বিএনপির মহাসচিব হয়েছে। মির্জা আব্বাস বিএনপি আওয়ামী লীগের ওপেনলি দাবেদারি করেছে, বিএনপি কোথায় কোথায় আন্দোলন করবে, বিএনপি কোথায় কোথায় পরবর্তী পদক্ষেপ নিবে, এগুলো পুলিশ কমিশনার সহ হাসিনা শেখের কাছে নিজে সরাসরি পৌঁছে দিয়েছে। মির্জা আব্বাস দিয়েছে, মির্জা আব্বাসের বউ দিয়েছে, ফালুর আত্মীয় স্বজনরা দিয়েছে, সাদেক হোসেন খোকার ছেলে দিয়েছে, আব্দুল আউয়াল মিন্টু দিয়েছে, আমির হোসেন কি যেন আমির খসরু মাহমুদ দিয়েছে, ইকবাল হোসেন টুকু দিয়েছে, আমানুল্লাহ আমান দিয়েছে, মোহাম্মদ সালাম দিয়েছে। আজকে যখন বিএনপি তাদের রাজনৈতিক স্ট্রাকচার বা সংগঠনকে গোছানো তো দূরে থাকে, তাদের 4 ভাগের 3 ভাগ লোকজন, সিনিয়র নেতাদের কথা বলছি আমি, জুনিয়রদের কথা বলছি না, সিনিয়রদের মধ্যে যখন যারা বিএনপির কর্মকাণ্ড বাদ দিয়ে তারা শুধু কি কাজ করেছে, তারা একটা কাজ করেছে,
তারা অবৈধভাবে বিএনপি ক্ষমতাসীন থাকাকালীন সময় যে অবৈধ ধন সম্পদ তারা বানিয়েছে, এবার ওগুলোকে গুছানোর জন্য আওয়ামী লীগকে রাতের বেলায় সমর্থন দিয়েছে। এখন এই মুহূর্তে প্রফেসর মোহাম্মদ ইউনূসের হাতে তুলে দেওয়া হয়েছে কঙ্কাল সর্বস্ব একটা রাষ্ট্রীয় ভঙ্গুর অবকাঠামো, যেখান থেকে এই অবকাঠামোকে 5 থেকে 7 বছর দরকার এই কঙ্কালটাকে, রাষ্ট্রীয় এই অবকাঠামো, ভঙ্গুর এই অবকাঠামোকে স্ট্রাকচারালি দাঁড় করিয়ে এটাকে যেন ঠিকমতো আবার কাজে সচল করা যায়। প্রফেসর ইউনূস উনি নিজে এই ক্ষমতাও নিতে চান নাই। প্রফেসর ইউনূস বলেছে আমার বয়স 84 বছর, আমাদের মানুষের চরিত্র আমরা জানি এটা বেঈমানের জাতি, যারা নিজেরা কাজে বিশ্বাস করে না, খালি কাজের কথার মধ্যে বকর বকর, এর বাইরে আর কোনো কাজ করে না। প্রফেসর ইউনূস বুঝেছে এটা একটা বেঈমানের জাতি, এরা অশিক্ষিত একটা জাতি, এরা লোভী একটা জাতি, এরা হারামজাদা একটা জাতি, যারা কাজের কাজ কিছু পারে না, কাজের ভিতরে পারে পাঁচ চাবাইতে, রাস্তায় চিমনি ফেলাইতে এবং রাস্তায় পেশাব করতে। যার জন্য প্রফেসর ইউনূস বারবার এই জাতির দায়িত্ব নিতে অস্বীকার করেছে, বলেছে আমার দরকার নাই, বিশ্বব্যাপী আমার যে অর্জন, আমি এনাফ, I already have my legacy, I don't have to do anything। ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার বলেছে আমি এই দেশের কোনো কথাবার্তার ভিতরে আমি ঢুকতে চাই না, আমি এই দেশের কোনো দায়িত্ব নিতে চাই না। মনে আছে আপনাদের? কোনো কথা নাই, বার্তা নেই। প্রফেসর ইউনূসের উপরে রীতিমতো প্রেসার ক্রিয়েট করা হলো যে স্যার আপনি দায়িত্বটা নেন। কি তৈরি হলো? যেই মুহূর্তে হাসিনা, ভারত নিয়ন্ত্রিত হাসিনা সরকারকে কোনোভাবেই আর হটানো সম্ভব ছিল না, ঠিক তখন কোটা বিরোধী আন্দোলন শুরু হলো। কোটা বিরোধী আন্দোলন যখন শুরু হলো তখন ছাত্ররা আন্দোলনে নামলো। ছাত্ররা যখন আন্দোলনে নেমেছে, কোন রাজনৈতিক দল কিন্তু মাঠে নাই। বিএনপি, তারেক রহমান লন্ডনে বসে চুপচাপ, এটা নিয়ে আর কথা বলার কোনো কিছু নাই, ওনাকে বুলেট মেরেও আর কোনো কথা বলানো যাচ্ছে না। বিএনপির কেন্দ্রীয় নেতারা আওয়ামী লীগের 32 নম্বরে যায় আওয়ামী লীগ অফিসে গিয়ে তারা রীতিমতো চা কফি খাওয়া শুরু করেছে। পরিস্থিতি নরমাল, আগামী 4 বছরের আগে এই সরকারকে হটানো যাবে না, সবাই মেনে নিয়েছে। পরিস্থিতিটা এমনই একটা পর্যায়ে গিয়েছে, বিএনপি কোনো রাজনৈতিক দলই না, তার বাইরে একটা রটনা রটেছে, সত্য কি মিথ্যা জানি না। তারেক রহমানকে নাকি $500 মিলিয়ন দেওয়া হয়েছে 5 বছর তাকে ঘুম পাড়িয়ে রাখার জন্য। তারেক রহমান বাংলাদেশের প্রসঙ্গে আর কোনো কথা বলবে না। আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, আমি নাগরিক টিভির টকশোতে কন্টিনিউয়াসলি গালিগালাজ করতাম, তারেক রহমান কেন এটা করে না, বিএনপি কেন এটা করে না, মির্জা ফখরুল কেন এটা করে না, আমরা রীতিমতো গালিগালাজ করতাম। আমি জামাতকে বলতাম জামাত কেন এটা করে না। তো একটা কথা, আল্লাহ যখন নির্ধারণ করে তখন একটা বিষয়ের উপরে আর কারো হাত না থাকলেও আল্লাহর হাত তো সবসময় থাকে। আল্লাহ নির্ধারণ করে রেখেছে কোটা বিরোধী আন্দোলন হবে এবং এই আন্দোলনে ছাত্র, অভিভাবক, জনতা, পেশাজীবী সবাই রাস্তায় নেমে আসবে। রাস্তায় নেমে আসলেই সরকারের পতন হবে। এর ভিতরে যখন রাস্তাঘাটে সবাই নেমে আসলো, তখন নির্বোধের মতো হোক, সবোধের মতো হোক, যে জন্যই হোক, আমি যে মিল্টন স্টেট ডিপার্টমেন্টে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আমি প্রস্তাব করলাম। আমি বললাম ডক্টর ইউনূসের যদি আমেরিকান ব্যাকিং থাকে, ইউরোপিয়ানদের ব্যাকিং থাকে, উনি সরকার প্রধান হতে পারে এবং বাংলাদেশকে একটা সচল রাষ্ট্র হিসাবে আবার উনি ফিরিয়ে নিতে পারে। তো আমরা সাবজেক্টটাকে এইভাবে নিলাম। এভাবে নেওয়ার পরে আমরা তাকে বললাম যে ওনার উপরে আলটিমেটলি এটা করাই একটা জিনিস হয়েছে যে ওনার উপরে ইনডাইরেক্টলি একটা প্রেসার ক্রিয়েট করা হয়েছে, উনি যেন আমাদের দেশের দায়িত্বটা নেন। উনি কিন্তু এই দায়িত্ব নিতে চান না। এই দায়িত্বের ব্যাপারে ওনার কোনো মাথা ব্যথা ছিল না। কারণ কি, যে ব্যক্তিকে পুরো বিশ্বব্যাপী সম্মান করা হয়, যে ব্যক্তিকে আমেরিকার মেডেল অব অনার দেওয়া হয়, যে ব্যক্তিকে অলিম্পিক উদ্বোধনের জন্য ডাকা হয়, সাউথ আমেরিকা, নর্থ আমেরিকায় ডাকা হয়, ইউরোপিয়ান কান্ট্রিতে ডাকা হয়, আফ্রিকায় ডাকা হয় সম্মান দেওয়ার জন্য, তার বাংলাদেশের এই দায়িত্ব নেওয়ার, এই জগা খিচুড়ি করার জন্য তার এত সময় ছিল না। দেশের মানুষের 17 থেকে 20 কোটি মানুষের ভাগ্যের কথা বিবেচনা করে
84 বছর বয়সে আমরা ভদ্রলোককে রীতিমতো ফোর্স করলাম বাংলাদেশের দায়িত্ব নেওয়ার জন্য। উনি বাংলাদেশে গেলেন এবং এই যে দায়িত্ব নেয়ার ক্ষেত্রে আমি তারেক রহমানকে বহুবার সাজেস্ট করেছি যে আপনি প্রফেসর ইউনূসের ফেভারে, যখন হাসিনা শেখ তার উপরে জুলুম করছিল, আপনি তার ফেভারে বক্তব্য দেন। আমি জামাত ইসলামীকে বলেছি আপনারা ওনার পক্ষে কথা বলুন। আমরা বিভিন্ন দলকে বলেছি প্রফেসর ইউনূসের পক্ষে আপনারা কথা বলুন, কারণ বাংলাদেশে ডক্টর ইউনূসের কোনো বিকল্প ছিল না। ঠিক আছে, আমরা কন্টিনিউয়াসলি বলেছি ডক্টর ইউনূসের প্রতি সমর্থন দেন। ডক্টর ইউনূস যদি দাঁড়ায় যায় এবং দায়িত্ব নেয়, দেশটা এক সময় দাঁড়ায় যায়। একটা জিনিস আমি সবসময় চিন্তা করেছি, ডক্টর ইউনূসের কোনো বিকল্প বাংলাদেশে ছিল কিনা। তখন আমি কাউকে খুঁজে পাই না। ডক্টর ইউনূস ছাড়া কোনো ব্যক্তিকে বাংলাদেশের যদি তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব দেয়া হতো, ভারত তাকে বাহাত দিয়ে থাপ্পড় মেরে ফেলে দিত। সেনাবাহিনী তাকে ফখরুদ্দিনের মতো চিট দিয়ে ম্যানিপুলেট করে তাকে দিয়ে একটা কাজ করাতো। তো যোগ্যতা ভিত্তিক বিচারে, দেশপ্রেম বিবেচনা করে, অভিজ্ঞতার কথা বিবেচনা করে আমরা কি করলাম? আমরা ডক্টর মোহাম্মদ, আমি পার্সোনালি উই আর দ্য পিপলের পক্ষ থেকে আমি ওনার নামটা প্রস্তাব করি। এখন ওনাকে যখন আমরা জোর জবরদস্তি করে, রীতিমতো ইমোশনাল ব্ল্যাকমেইল করে আমরা ওনাকে ক্ষমতা গ্রহণে বাধ্য করলাম, তখন বিএনপি কি করলো? তারা রাস্তাঘাটে আওয়ামী লীগের চাঁদাবাজি শেষ হওয়ার সাথে সাথে বিএনপি রাস্তাঘাটে নেমে গেল চাঁদাবাজি করার জন্য। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা বিভাগের ডিস্ট্রিক্টে, উপজেলায় বিএনপির লোকজনরা চাঁদাবাজি বাড়িয়ে দিল। শুধু চাঁদাবাজি বাড়িয়ে দিল না, তারা কি করলো? গুন্ডামি, বদমাইশি, হল দখল, টেন্ডারবাজি, প্রত্যেকটা জায়গায় বিএনপি আওয়ামী লীগের মতো আগে হাজির হয়ে গেছে। 16 বছর 22 বছরের না খাওয়া কুকুর রাস্তায় নেমে গেছে, পাগল হয়ে গেছে ক্ষমতার জন্য। তাদের ক্ষমতা চাই, তাদের টেন্ডারবাজি চাই, তাদের রাস্তায় বকরা চাই, বাজারে চাঁদাবাজি চাই। তারা হাজির হয়ে গেছে, বুভুক্ষের মতো রাস্তায় ঝাঁপিয়ে পড়েছে। তাদের চাঁদাবাজি করতে হবে। প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা বিভাগীয় শহরে বিএনপির কতগুলো হারামজাদা না খাওয়া কুকুরেরা রাস্তায় নেমে গেছে চাঁদাবাজি করার জন্য। রিসিট দেওয়া শুরু করেছে। বিএনপির সভাপতি এই রিসিট দিয়েছে, বিএনপির সেক্রেটারি এই রিসিট দিয়েছে, ছাত্র দল এই রিসিট দিয়েছে, যেগুলো আওয়ামী লীগ যুবলীগ করেছে। এখন বিএনপি ঠিক ওই কাজটা করা শুরু করেছে। মনে হচ্ছে যে হাসিনা সরকারকে বিএনপি বোধহয় ক্ষমতা থেকে আন্দোলন করে নামিয়ে দিয়েছে। পাশাপাশি বিএনপি আন্দোলনের ধারেও যায় না। বিএনপির আন্দোলন, আরেকটা কথা বলি আমি, আমাকে ভুল বুঝবেন না আপনারা। বিএনপি কেন্দ্র আন্দোলন করেছে, কিন্তু বিএনপি সঠিক নেতৃত্ব ছিল না। মির্জা ফখরুল সঠিক নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে। সিনিয়র নেতৃবৃন্দ যারা সেন্ট্রালে ছিল তাদের সবাই নেতৃত্বে ফেল করেছে। নেতৃত্বে ফেল করতে গিয়ে এমনও হয়েছে, মির্জা ফখরুল, মির্জা আব্বাস আন্দোলনের দিন পুলিশকে বলে দিয়েছে তাদেরকে ভুয়া গ্রেফতার দেখাইতে, এবং তাদেরকে ভুয়া গ্রেফতার দেখাইছে। সালামের মতো লোকজন, আমানের মতো লোকজন মহানগর বাদ দিয়ে তারা পালিয়ে চলে এসেছে, আন্দোলনে থাকবে না। তারা কেউ একজন জর্জিয়ায় এসে নৌকা বায়, আরেকজনে অসুখের ভান কইরা সিঙ্গাপুরে গিয়ে বসে থাকে, এবং যখন পালাইয়া যায় তখন আবার পাশে পুলিশকে তখন বলে, প্রধানমন্ত্রীকে বলেন আমি কিন্তু আমার দায়িত্ব পালন করেছি। এই তো